পরিচ্ছেদ ৪১৮ মনের ক্ষমতা। অড্রে বুঝতে পারল যে কোনো এক ধরনের বিয়ন্ডার শক্তির প্রভাবে তার মন আর মানসিকতা বদলে যাচ্ছে। এটা শুধুমাত্র মিস্টার ফুলের দেওয়া এঞ্জেলস ব্লেসিংয়ের কারণেই সম্ভব হয়েছিল যে সে অলৌকিকভাবে ওই অবস্থা থেকে মুক্ত থাকতে পেরেছিল। তাই সে ঠিক করল কিছু ছোটখাটো গোপন কথা ফাঁস করে দিয়ে ওদের অবাক করে দেবে। এতে করে আসল গুরুত্বপূর্ণ বিষয়গুলো লুকিয়ে রাখা সহজ হবে এবং ওদের বিশ্বাসও অর্জন করা যাবে। সে যে ওই অ্যাঞ্জেলকে বিশ্বাস করছিল না তা নয়, বরং তার মনে হয়েছিল যে ওরা যেভাবে তাকে পর্যবেক্ষণ করছে সেও সেভাবে ওদের পর্যবেক্ষণ করতে পারবে। সে সবসময় নিজেকে আড়ালে রাখত এবং এমনভাবে অভিনয় করত যেন কেউ তাকে বিয়ন্ডার বলে সন্দেহ না করে। তা সত্ত্বেও সে সাইকোলজি অ্যালকেমিস্টসের সদস্যদের যথেষ্ট গুরুত্ব দিতে চাইল। সবশেষে ওরা পেশাদার বিয়ন্ডার, আর সে এই বিয়ন্ডার সার্কেলে কেবল একজন শখের মানুষ। তার অভিজ্ঞতার অভাব ছিল এবং সে যথেষ্ট নমনীয় ছিল না। খুব সম্ভবত সে এমন কিছু সমস্যা প্রকাশ করে ফেলত যা সে নিজেও বুঝতে পারত না। সেক্ষেত্রে এটাই ভালো সুযোগ ছিল ওদের কাছে কিছু কথা স্বীকার করে নিয়ে সাইকোলজি অ্যালকেমিস্টসের সদস্যদের মনের সব সন্দেহ দূর করে দেওয়ার। সে ওই অ্যাঞ্জেল নেমে আসা এবং তার ডানা দিয়ে নিজেকে ঢেকে রাখাকে একটা ব্লেসিং হিসেবে বর্ণনা করল। অড্রের উত্তর শুনে এসকালান্তে এবং হ্যাম্প্রেস দুজনকেই কিছুটা অবাক হতে দেখা গেল। এক মুহূর্তের জন্য তারা নিজেদের শক্তির ওপর সন্দেহ করতে শুরু করল। হিলবার্ট অবশ্য তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে তুলল। তার মধ্যে অস্বাভাবিক কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে সন্তুষ্টির সাথে মাথা নেড়ে বলল, তোমার সততা প্রশংসার যোগ্য। আর কিছু কি আছে? অড্রে এমনভাবে মাথা নাড়াল যেন সে ঘোরের মধ্যে আছে। না, আর কিছু নেই। হিলবার্ট কিছুক্ষণ ভেবে আরও কয়েকটা প্রশ্ন করল। তুমি কোন বিয়ন্ডার গ্যাদারিং থেকে স্পেকটেটর ফর্মুলা কিনেছিলে? কার কাছ থেকে কিনেছিলে? আর এই পশন বানানোর উপকরণগুলোই বা কোথায় পেয়েছিলে? অড্রে তার চোখগুলো কিছুটা ঘোরাল যেন সে কিছু মনে করার চেষ্টা করছে। বিয়ন্ডার গ্যাদারিংয়ের কথাটা আমাকে গোপন রাখতে হবে। যিনি আমাকে স্পেকটেটর ফর্মুলা দিয়েছিলেন তার চেহারা আমি দেখতে পাইনি, কিন্তু তার কথা বলার ধরন দেখে মনে হয়েছিল যে তিনি লর্ড অফ স্টর্মসের একজন বিশ্বাসী। একথা শুনে হিলবার্ট মৃদু মাথা নাড়াল যেন তার কিছু একটা মনে পড়ে গেল। অড্রে বলতে থাকল, আমার স্পেকটেটর পশনের বেশিরভাগ উপকরণই পরিবারের ভল্ট থেকে জোগাড় করা হয়েছিল, আর বাকিগুলো আমি আমার কয়েকজন বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম। দুটো স্পেকটেটর পশন সে মনে মনে যোগ করল। বেশিরভাগই পরিবারের ভল্ট থেকে পাওয়া। হিলবার্ট, এসকালান্তে আর হ্যাম্প্রেস তার কথাগুলো নিয়ে চিন্তা করতে করতে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর হিলবার্ট মাথা নেড়ে এসকালান্তে আর হ্যাম্প্রেসকে ইশারা করল যে সব ঠিক আছে। বাকিদের কাছ থেকেও একই উত্তর পাওয়ার পর তার চোখের সোনালি ভাবটা কেটে গেল এবং খাড়া মণিটাও দ্রুত মিলিয়ে গেল। হিলবার্ট আবার মোমবাতির সলতে স্পর্শ করল, যার ফলে শিখাটা একবার কেঁপে উঠল। আলো আর অন্ধকারের ওই খেলা চলাকালীন অড্রে বুঝতে পারল যে অদ্ভুত শক্তিটা তাকে প্রভাবিত করছিল তা হুট করে গায়েব হয়ে গেছে। সে তার চেহারার অভিব্যক্তি নিয়ন্ত্রণ করে সেখানে সন্দেহ আর কৌতূহল ফুটিয়ে তুলল। হিলবার্ট হেসে বলল, আমি আশা করিনি যে তুমি আগে থেকেই একজন স্পেকটেটর। হ্যাঁ? অড্রে ঠিক সময় অবাক হওয়ার আর ভয় পাওয়ার অভিনয় করল। কোন পরিস্থিতিতে কেমন আবেগ দেখাতে হবে এবং কোন অভিব্যক্তিতে কেমন শারীরিক ভাষা ব্যবহার করতে হবে সেটা একজন টেলিপ্যাথিস্টের মৌলিক দক্ষতা। হিলবার্ট হেসে বলল, নার্ভাস হওয়ার দরকার নেই, আমরা কিছু মনে করিনি। ওটাই ছিল আমাদের শেষ পরীক্ষা। অভিনন্দন, তুমি সব পরীক্ষায় পাশ করেছ। এখন তুমি আমাদের সাইকোলজি অ্যালকেমিস্টসের একজন অফিসিয়াল মেম্বার। ঠিক আছে তাহলে। অড্রে কিছুটা ইতস্তত করে হাসল। মনে হচ্ছে যেন একটা স্বপ্ন দেখছি। এরপর সে উঠে দাঁড়িয়ে তার স্কার্টের কোণা ধরে হিলবার্ট আর অন্যদের উদ্দেশ্যে মাথা নত করে সম্মান জানাল। সে মৃদু হেসে বলল, এখন থেকে আমরা সঙ্গী। এসকালান্তে আর অন্যরা সাথে সাথে উঠে দাঁড়িয়ে ওই অভিজাত সুন্দরী মেয়েটিকে পাল্টা সম্মান জানাল যে তাদের প্রতি এতটা নম্র ছিল। দুজন আবার বসে পড়ার পর হিলবার্ট গুছিয়ে বলতে শুরু করল, মিস অড্রে, আমি এখন তোমাকে সাইকোলজি অ্যালকেমিস্টসের পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে সবকিছু বুঝিয়ে বলব। ঠিক আছে, অড্রে হাসল। আমাকে শুধু নাম ধরে ডাকলেই হবে। হিলবার্ট মাথা নাড়ল। সে হেলান দিয়ে বসে ডান পা বাম পায়ের ওপর তুলে হাত দুটো এক করে রাখল। শুরুর দিকে সাইকোলজি অ্যালকেমিস্ট ছিল কেবল কিছু উৎসাহী মানুষের আলোচনা সভা, যারা বিশ্বাস করত যে মনের শক্তি সীমাহীন এবং এর রহস্য অনেক। পরবর্তীতে এই সভা একটি ট্রেজার ম্যাপ পায় এবং হার্মিসের রেখে যাওয়া ধ্বংসাবশেষ খুঁজে বের করে। হার্মিস ল্যাঙ্গুয়েজের সেই হার্মিস? অড্রে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, তিনি ছিলেন মানবজাতির প্রথম দিকের রহস্যবিদ্যার একজন ওস্তাদ। তার তৈরি করা প্রাচীন হার্মিস ল্যাঙ্গুয়েজ প্রকৃতির শক্তির সাথে মিলে যেত। তিনি সেই অন্ধকার দ্বিতীয় যুগে সক্রিয় ছিলেন। তখন মানুষ ছিল কেবল দৈত্যদের সেবক আর দাস। হিলবার্ট অত্যন্ত শ্রদ্ধার সাথে বলল। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সাইকোলজি অ্যালকেমিস্টসের আদি সদস্যরা সেই ধ্বংসাবশেষ থেকে অনেক কিছু খুঁজে পেয়েছিল।
তারা জানতে পেরেছিল যে হার্মিস ছিলেন মনের রহস্যবিদ্যার একজন বিশেষজ্ঞ। তার গবেষণার লক্ষ্য ছিল ড্রাগনরা, যারা দ্বিতীয় যুগে আকাশ শাসন করত। আরও সুনির্দিষ্টভাবে বললে মাইন্ড ড্রাগনস বা মনের ড্রাগনরা। তার রেখে যাওয়া তথ্য থেকে জানা যায় যে মাইন্ড ড্রাগনরা এই ক্ষেত্রে এতটাই এগিয়ে গিয়েছিল যে তারা দেবতাদের সমপর্যায়ে পৌঁছে গিয়েছিল। আমি জানি ড্রাগন অফ ইমাজিনেশন আঙ্কে ওয়েল্ট ছিলেন একজন প্রাচীন দেবতা। অড্রে মনে মনে বেশ গর্বের সাথে ভাবল। হিলবার্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, সেই তথ্যগুলোই আমাদের সাইকোলজি অ্যালকেমিস্টসের গবেষণা আর দিক নির্দেশনার ভিত্তি তৈরি করে দিয়েছে। আমরা বিশ্বাস করি যে মনের অনেক গোপন রহস্য আছে এবং তার প্রতিটি অনেক গভীরে লুকিয়ে থাকে, যা বোঝা খুব কঠিন। হ্যাঁ, আমাকে গভীর বিশেষণটি ব্যবহার করার জন্য ক্ষমা করো। এটিই আমার কাছে সবচেয়ে উপযুক্ত শব্দ বলে মনে হয়। এই রহস্যগুলোর গবেষণায় সামান্য ভুল হলে শরীরের অপূরণীয় ক্ষতি হতে পারে। অড্রে, তোমাকে মনে রাখতে হবে যে এই বিষয়ের কাজগুলো খুব সাবধানে করতে হয়। অড্রে মাথা নাড়ানোর পর সে আবার বলতে শুরু করল, আমরা যদি মনের রহস্যগুলো সমাধান করতে পারি, তবে একদিকে যেমন আমরা নিজের চেতনার গভীরে লুকিয়ে থাকা শক্তি বের করে আনতে পারব এবং অনেক অলৌকিক কাজ করতে পারব, তেমনি অন্যদিকে আমরা অন্যদের মনকেও প্রভাবিত করতে বা নিয়ন্ত্রণ করতে পারব। এই স্তরে পৌঁছানোর পর সামনে যা থাকে তা হল সমষ্টিগত অবচেতন মনের সমুদ্র, যে জায়গাটিতে পৌঁছানোর স্বপ্ন আমরা সবাই দেখি। অবশ্যই সমষ্টিগত অবচেতন মনের বর্ণনাটি যথেষ্ট নির্ভুল নয়। আমি একে সকল জীবের মানসজগৎ বলতে বেশি পছন্দ করি। স্পিরিট ওয়ার্ল্ডের সাথে এর এক অদ্ভুত আর রহস্যময় সংযোগ আছে। কেউ যদি এই মানসজগৎ আয়ত্ত করতে পারে, তবে সে কেমন বিয়ন্ডার শক্তি পাবে? অড্রে ঠিক সময় তার কৌতূহল দেখাল এবং এই বিষয়ে তার অজ্ঞতা জাহির করল। হিলবার্ট হেসে বলল, তুমি নিশ্চয়ই বাস্তব জগতের কিছু অদ্ভুত ঘটনা খেয়াল করেছ। যখন আমরা কোনো কিছু পাওয়ার ইচ্ছা করি, তখন হুট করেই সেটা সামনে চলে আসে। যখন আমরা কোনো বন্ধুর সাথে দেখা করতে চাই, ঠিক সেই মুহূর্তেই সে দরজায় কড়া নাড়ে। আর যখন আমরা মনে মনে চাই যে কোনো কিছু ঘটুক, ঠিক তখনই সেটা শুরু হয়। তুমি একে কাকতালীয় বলতে পারো, কিন্তু মাঝে মাঝে এত বেশি কাকতালীয় ঘটনা ঘটে যে সেটা স্বাভাবিক মনে হয় না। আমাদের গবেষণা বলে যে এই কাকতালীয় ঘটনাগুলোর পেছনে মনের এক অবচেতন আর জাদুকরী প্রভাব থাকে। যখন তুমি মানস জগৎ আয়ত্ত করবে, যা সমষ্টিগত অবচেতন মনের সমুদ্র, তখন তুমি এই কাকতালীয় বিষয়গুলোকেও নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি তোমার মনের প্রতিধ্বনি হিসেবে এমন সব জাদুকরী ঘটনা ঘটাতে পারবে যা দেখে মনে হবে ওটা একটা সুযোগ। সবকিছু তোমার ইচ্ছা অনুযায়ী ঘটবে। এটা তো অবিশ্বাস্য। অড্রে সানের কাছে ড্রাগন অফ নাইটমেরের কথা শুনেছিল, কিন্তু সেই বর্ণনা হিলবার্টের মতো এতটা বিস্তারিত ছিল না। হিলবার্ট হেসে বলল, আমাদের এই স্তরে এত গভীর আর জটিল প্রশ্ন নিয়ে আলোচনা না করাই ভালো। করলে আমরা সহজেই নিজেদের হারিয়ে ফেলব। আমি সাইকোলজি অ্যালকেমিস্টসের পরিচয় দেওয়া চালিয়ে যাচ্ছি। সেই ধ্বংসাবশেষ আবিষ্কারের মাধ্যমেই এই সংস্থার প্রতিষ্ঠা হয়েছিল। শুরুর দিকে সদস্যরা কেবল তাত্ত্বিক আলোচনা করতে চেয়েছিল, কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হলে তাদের সবসময় সাহায্যের প্রয়োজন হতো। একইভাবে তাদের উপকরণেরও অভাব ছিল। তাই ধীরে ধীরে সাইকোলজি অ্যালকেমিস্টস একটি সুশৃঙ্খল এবং সত্যিকারের গোপন সংস্থায় পরিণত হল। তবে অন্যান্য গোপন সংস্থার তুলনায় আমাদের গঠন আর সম্পর্ক এখনও বেশ শিথিল। এটাই আমার পছন্দ হয়েছে, অড্রে নিজের মতামত দিল। হিলবার্ট প্রধান নিয়মকানুনগুলো বুঝিয়ে বলার পর শেষে বলল, যখন তুমি আরও উচ্চপদে পৌঁছাবে, তখন তুমি অন্যান্য সদস্যদের সাথেও দেখা করতে পারবে। আমি এখন তোমাকে সিকোয়েন্স ৮ টেলিপ্যাথিস্ট পশনটা দিচ্ছি। ওরা তাহলে ঠিকই একটা টেলিপ্যাথিস্ট পশন তৈরি করে রেখেছিল। অড্রে একই সাথে আনন্দিত আর গর্বিত বোধ করল। চকচকে পশনটি দেখার পর সে কিছুটা ইতস্তত করে বলল, আমি এটা বাড়ি গিয়ে পান করতে চাই। সে এখনও আমাদের বিশ্বাস করে না এবং নিশ্চিত হতে চায়। হিলবার্ট অড্রের মনের কথা পড়তে পেরে হেসে উত্তর দিল, ঠিক আছে, তোমার পারফরম্যান্স অনুযায়ী টেলিপ্যাথিস্ট পশন পান করাটা তোমার জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। অড্রে খুশি হয়ে তাকে ধন্যবাদ জানাল এবং তারপর একটা প্রশ্ন করে যাচাই করতে চাইল, আপনি কি আমাকে সাইকিয়াট্রিস্ট পশনের ফর্মুলাটা দিতে পারেন? আমি আগেভাগেই উপকরণগুলো খুঁজে রাখতে চাই, যাতে সময় নষ্ট না হয়। অন্য মানুষ যখন সাইকোলজি অ্যালকেমিস্টসে যোগ দেয়, তখন তারা ফর্মুলা পাওয়ার সাথে সাথে ওই বিয়ান্ডার উপকরণের জন্য আবেদন করার কথা ভাবে। কিন্তু কে এতটা নির্লিপ্তভাবে আগেভাগেই উপকরণ সংগ্রহের কথা বলে? হিলবার্ট, হ্যাম্প্রেস আর এসকালান্তে ওই মেয়েটির স্বাভাবিক গলার স্বরে এমন কথা শুনে কিছুক্ষণ চুপ হয়ে রইল। কয়েক সেকেন্ড পর হিলবার্ট জোর করে হাসি ফুটিয়ে তুলল, আমি তোমার আবেদনের বিষয়ে সাহায্য করব। সাধারণত এর জন্য কন্ট্রিবিউশন পয়েন্টের প্রয়োজন হয়, আর সেই পয়েন্টগুলো আসে আমাদের দেওয়া মিশনগুলো সম্পন্ন করলে, গবেষণায় অবদান রাখলে এবং নতুন তথ্য ও উপকরণ জোগাড় করলে। ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, অড্রে বেশ চনমনে গলায় বলল। এসকালান্তের বাড়ি থেকে বের হওয়ার পর অড্রে চুপচাপ ছিল, কিন্তু নিজের ঘরে ঢুকে অ্যানি আর অন্যদের পাঠিয়ে দেওয়ার পর সে তার সেই বড় গোল্ডেন রিট্রিভারের দিকে তাকিয়ে হাসল। সুসি,
আমরা তোমার পশন পেয়ে গেছি। আফসোস যে আলফ্রেড আমার জন্য যে রেইনবো স্যালামান্ডারটা খুঁজে এনেছিল সেটা কোনো কাজে লাগল না। ওটা কেবল টাকার বিনিময়েই পাল্টানো যাবে। অড্রে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। সুসি টেলিপ্যাথিস্ট পশনের বোতলটির দিকে তাকিয়ে মনের আনন্দে লেজ নাড়াতে লাগল। অড্রে মজার ছলে সুসির গলায় এক জোড়া সোনালি ফ্রেমের চশমা ঝুলিয়ে দিয়েছিল। হিলস্টন বড় আইসেনগার্ড স্ট্যান্টনের বাড়ি। ক্লিনকে সকালের নাস্তার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সে ছাড়াও সেখানে কাসলানাকেও দেখা গেল। এক মুখ আলু দিয়ে বানানো নরম পাই খাওয়ার পর ক্লিন প্রশংসা করে বলল, মিস্টার স্ট্যান্টন, আপনার রান্নার হাত তো চমৎকার। আইসেনগার্ড, যার কানের পাশের চুলগুলো পেকে ধূসর হয়ে গিয়েছিল, সে হেসে বলল, এটা লেনবার্গের একটা বিশেষ পদ। আর জ্ঞান ও প্রজ্ঞার দেবতার চার্চের বিয়ন্ডারদের জন্য বহুমুখী প্রতিভা থাকাটা খুব সাধারণ বিষয়। এর সিকোয়েন্স 6কে বলা হয় পলিম্যাথ। এই পশন পান করে মানুষ খুব সহজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এখন পর্যন্ত আমার নিজেরও ওটা পান করার মতো আত্মবিশ্বাস তৈরি হয়নি।